আসসালামু আলাইকুম। সহজ পদ্ধতিতে কিভাবে ব্লেজারে প্যাটার্ন করা যায় ওই রকম আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আমাদের আজকের ভিডিও ব্লেজারের ফিউজিং বা ইন্টারলাইনিংয়ের প্যাটার্ন সুন্দর ও সহজভাবে করা যায় সে বিষয়টাই আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর আগে যে আমরা প্যাটার্নগুলো করছিলাম, যেমন ফ্রন্ট পার্ট করছিলাম, ব্যাক পার্ট, সাইড প্যানেল, স্লিপ, ফেসিং, স্লিপ প্যানেল, তো মূলত এইগুলোর থেকেই আমাদের ফিউজিংয়ের প্যাটার্নটা বের করতে হবে। এর আগে যেমন আমরা এর আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমরা কলারের যে ফুল সেট নিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের ফিউজিংয়ের প্যাটার্ন নেওয়া হয়ে গেছিলো। যেমন এটা টপ কলার, এটা টপ কলার ফিউজিং, এইটা হচ্ছে টপ ব্যান্ড, এটা ব্যান্ডের ফিউজিং। তো আমাদের কলারের ফিউজিংটা নেওয়ার প্রয়োজন নেই। আজকে আমরা যেই শেলের যেই ফিউজিংগুলো নেওয়া লাগে সেগুলো নিয়ে নেব। এইগুলো হচ্ছে লাইনিংয়ের প্যাটার্ন। তো এই লাইনিংয়ের প্যাটার্ন তো আমাদের দরকার নয়, শেলের প্যাটার্ন দরকার। তো সেক্ষেত্রে আমরা এই যে পার্টগুলো, ফরম পার্ট, সাইড প্যানেল, ব্যাক পার্ট, ফেসিং, এইগুলোতে মূলত আমাদের ফিউজিং হবে। তো এগুলো একটু আমরা আলাদা করে নেই। এরপর এই পার্টসগুলাই আমরা একটু কপি করে নেব, যেটা আপনাদের পরবর্তীতে দেখানোর জন্য সুবিধা, বা ফিউজিং বানাতে হলে কপি করেই নেওয়া লাগে। ঠিক আছে, তাহলে ফরম পার্টটা কপি করলাম, ব্যাক পার্টটা কপি করলাম, স্লিপ প্যানেল কপি করলাম, সাইড প্যানেল কপি করলাম, স্লিপ কপি করলাম এবং ফেসিং কপি করলাম। বাকি এই দুইটা পার্টও আমরা কপি করে নিয়ে, এগুলো হচ্ছে বনের জন্য চেস্ট পকেট বন প্লাস হিপ পকেট বন ফ্লাপ। তো শুরু থেকে আমরা ছোটোগুলো একটু করে ফেলি। পিস সিম দিয়ে আমরা ভিতরে অর্থাৎ -0.3 অ্যালাউন্সটা কমিয়ে দেবো। অর্থাৎ ফিউজিংয়ের জন্য আমাদের 3 মিলি করে সব সময় অ্যালাউন্স কম দেওয়া লাগে। এর কারণ হচ্ছে মানে ছোট করে দেওয়া লাগে 3 মিলি। এর কারণ হচ্ছে জানি ফিউজিং মেশিনের সাথে ফিউজিংয়ের আঠাটা না অ্যাটাচ হয়ে যায়, জড়ায় না যায়। এর জন্য আমরা 3 মিলি করে কম দেব। সেম চেস্ট পকেটেও 3 মিলি করে কম দেব। আচ্ছা, এই পিসটাই ঝামেলা আছে, এটা আমরা একটু বের করে নিই। এটা আমরা রাখবো না, আমরা যে পিসটা বের করেছি এটার থেকে 3 মিলি কম নিয়ে নেব, 3 মিলি। তো আমরা এই বন বা ফ্লাপের ফিজিংয়ের প্যাটার্নটা বের করে ফেলি আগে কাট ক্রিয়েশন দিয়ে। এই যে কাট ক্রিয়েশন, F4 দিয়ে কাট ক্রিয়েশন যাবেন, যাওয়ার পরে মাঝখানে ক্লিক করলেই ভিতরের যে অ্যালাউন্স কম দিছেন সেটা নিয়ে নেবে। তো আমরা পিসটা বের করে ফেলি, এখানেও পিসটা বের করে ফেলি, এই পিসটাও আমরা বের করে ফেলি। বাকি এই যে 3টা পিস বের করলাম, এই 3টা পিস আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ব্যাক পার্ট, আমরা যে 3 মিলি করে কম নিয়েছিলাম ওইভাবেই সব পার্টসে 3 মিলি করে কম নিব। এরপর হচ্ছে স্লিপ প্যানেল, এটাতেও আমরা 3 মিলি কম নেব। সব পার্টস 3 মিলি করে কম নেব। এটা হচ্ছে ফিউজিং জানি না বের হয়, এই জন্য আর কি 3 মিলি কম নেওয়া। তো দেখুন, সাথেই থাকুন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আমরা যারা আছি সবাই একসাথে জানি কাজ করতে পারি। আচ্ছা, 3 মিলি করে দেওয়ার পরে আমরা যে কাট ক্রিয়েশন এটা দিয়ে বাউন্ডারিটা দিয়ে নেব। অনেকে হয়তো বা অন্যভাবেও করে ফিজিংয়ের প্যাটার্ন, তা আমি এইভাবে করি, এভাবে করে অভ্যস্ত। আর এইটাই আমার কাছে মনে হয় যেন ভালো এবং সহজ, বোঝার জন্য এটাই ভালো। 3 মিলি ডাউন করে দিয়ে কাট ক্রিয়েশন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে পিসটা এটা বের করে নেব।
ব্যাক পার্ট নিলাম, এখন নিব হচ্ছে প্যানেল, এরপর স্লিপ প্যানেল, এরপর হচ্ছে ফর্ম পার্ট, খুব সুন্দরভাবে নিয়ে নেবেন, দেখবেন কোনো গ্যাপ না থাকে। এরপর হচ্ছে স্লিপ, এগুলো আমরা পিস বের করে নিচ্ছি। মানে এই পিসই পুরোটাই ফিউজিং হবে এরকম না, এর কিছু কিছু অংশে ফিউজিং হবে, যেমন টপে বা বিভিন্ন জায়গায় ফিউজিং হবে। এই বিষয়গুলো আপনারা দেখতে থাকুন। এই পিসগুলো আমাদের আর দরকার নেই, আমরা তো ফিউজিংয়ের প্যাটার্ন বের করেই নিয়েছি, তো এই জন্য আর ওইগুলোর দরকার নেই। এখন হচ্ছে আমাদের যেই ফ্লাপের যেই ফিউজিংটা ছিল, এটার গ্রিন লাইন সবসময় এরকম হবে লেন্থওয়াইজ। আমাদের যেই চেস্ট পকেটের গ্রিন লাইন সেটাও লেন্থওয়াইজ হবে, অর্থাৎ এই দিকে জানি বেড়ে না যায়, পকেটটা জানি বাড়ার কারণে হা হয়ে না যায়, এর জন্যই মূলত এই গ্রিন লাইনগুলো উল্টায় দেওয়া লাগবে, কারণ চেস্ট পকেট 1:1 এক সাইডে হবে, এই জন্য এটাকে উল্টায় দেওয়া লাগবে। আচ্ছা, আর বনেটটা তো বনেটটাই, এটার কিছু করা লাগবে না। তাহলে আমাদের পকেটের কনস্ট্রাকশনে ফিউজিং মোটামুটি ক্লিয়ার। এটার জন্য পজিশনের জন্য একটা ফিউজিং লাগে, সেটাও আমরা বানাই দিতে পারি। এই যেমন বনের ফিউজিং থেকেই এখানে 4 cm -4 cm একটা ফিউজিং লাগে। সেটা হচ্ছে যে আমার যে পকেট বানাইতে গেলে, অর্থাৎ হিপ পকেটটা বানাইতে গেলে এই এরিয়াধীন একটা ফিউজিং ধরা লাগে, সেইটাই আমি বের করে নিলাম। আর কাজ করতে গেলে আপনি আরও অনেক কিছু অনুভব করবেন যে ফিউজিং আরও লাগে হয়তো বা, তো সেগুলো দেখে দেখে কাজ করা লাগবে। শুরু থেকে আমরা স্লিপের ফিউজিংটা নিয়ে নিই। যেমন আমাদের হচ্ছে স্লিপের বটম আছে কত 4 cm, সেখানে 8 cm নিয়ে নেব আমরা, -8। আচ্ছা, এই -8টাও এখানে নিয়ে নিই, -8। এরপর হচ্ছে আমাদের যেই স্লিপ টপে নেব 4 cm, -4 cm। এইখানেও নেব 4 cm, -4 cm। আচ্ছা, এইখানে যে আমাদের এই যে স্লিপের বাটন এবং হোল হবে, সেই ক্ষেত্রে আমাদের এইখানে একটু ফিউজিং বেশি রাখা লাগবে, হোল করার মতো বা বাটন লাগবে, এরকম পজিশনটা নিলেই বেটার। এই লাইনগুলো টেনে দিবেন, গ্যাপ যেন না থাকে, এদিকেও টেনে দিবেন, এদিকেও টেনে দিবেন। অনেকে আসলে গ্রেডিংয়ের ভিডিওটা চাচ্ছে, তো গ্রেডিংয়ের ভিডিও আমি চাচ্ছি যে ফিউজিংয়েরটা শেষ করেই গ্রেডিংয়েরটা ধরবো, তবে সাথে থাকবেন আপনারা। হচ্ছে আমাদের স্লিপ এবং স্লিপ প্যানেলের, টপ স্লিপ এবং স্লিপ প্যানেলের ফিউজিংয়ের প্যাটার্ন, তো এটা এখন আমরা বের করে নেব। এটাও বের করে নেব, এটাও বের করে নেব। তো আমাদের এই পার্টসগুলো আর দরকার নাই, যেটা ফিউজিং বের করে নিয়েছি সেটার আর দরকার নাই। তাহলে এইটার টপ স্লিপের টপের পার্টের গ্রিন লাইনটা স্ট্রেট হবে, আর বটমের গ্রিন লাইনটা এদিকে হবে। এটার কারণ হচ্ছে এখানে জানি না বেড়ে যায়, ঠিক আছে, এটার কারণও জানি আমার ভাইয়ের জায়গাতে না বেড়ে যায়, এই জন্য। আর এটাও স্লিপ প্যানেল কাপে জানি না বেড়ে দেয়, এই জন্য মূলত গ্রিন লাইনগুলো এরকম দেওয়া। খুব খেয়াল করবেন, আসলে আপনি যদি সুন্দর এবং খুব ভালোভাবে কাজ করেন বা নিয়ম অনুসারে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। বুঝে কাজ করবেন, যাই করবেন। এই যে আমাদের ফিউজিংয়ের পার্টটা দেখুন 3 মিলি করে শর্ট আছে আমাদের। এই অবশ্যই ফিউজিং বানানোর পরে সবসময় চেক দিয়ে দিবেন এইভাবে, যে আপনার ঠিক আছে কিনা।
এই যে আমাদের ফিউজিংয়ের প্যাটার্ন, এটা হচ্ছে স্লিভের ফিউজিংয়ের প্যাটার্ন। তো এইটা আসলে আমি তো একটা একটা করে পার্ট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যার জন্য চেক দিচ্ছি। আপনারা একবারে সব ফিউজিং কমপ্লিট করে পরে চেক দিতে পারবেন। তাহলে আমাদের স্লিভের যে ফিউজিংয়ের পার্ট ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা অবশ্যই এগুলোও ম্যারি করে দিতে পারি, তাহলে বোঝা যাবে আমাদের কোনটায় কোনটায় ফিউজিং আছে, কোনটাতে ফিউজিং নাই, এবং সবার বুঝতেও সুবিধা হবে। ফিউজিংয়ের প্যাটার্নগুলো এরকম একটু শর্ট হবে, কারণ হচ্ছে ফিউজিং মেশিনে ঢোকালে জানি সেটাকে শর্ট থাকে বা ফিউজিং মেশিনে না লেগে যায়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্লিপ শেষ। আমাদের ফেসিংয়ের যে প্যাটার্ন, ফেসিংয়ের প্যাটার্নে ফেসিংয়ে ফুল ফিউজিং হবে, এটা B50 বা B70 ওভেন ফিউজটা হয়। আচ্ছা, সে বিষয়ে আমরা পরে বলি একটু। এইখানে একটা আমাদের থ্রেড ফিউজ -3 3 cm উইথ দিয়ে একটা ফিউজিং নেওয়া লাগবে এর উপরের জন্য, ফেসিং টপের জন্য। এটা জানি এই জায়গাটা না বেড়ে যায়, সেজন্যই নেওয়া। তাহলে এটার গ্রিন লাইন যেমন আছে তেমন থাকলে তার নেওয়ার দরকার ছিল না। থ্রেড ফিউজ বা রিন ফিউজ, এটার গ্রিন লাইন হবে এরকম। কারণ হচ্ছে এই জায়গাটা একটু ভাইয়ের জায়গা, এটা জানি না বাড়ে, কখনো জানি আর বাড়তে না পারে, যার জন্যই নেওয়া। ঠিক আছে। আচ্ছা, আমাদের ফিউজিংয়ের পার্টটা আমরা এইটার উপরে উঠাই দিই, যেটার ফিউজিং সেটাতে দিলে আপনাদের বুঝতেও সুবিধা হবে এবং ক্লিয়ার থাকবেন। যেমন এই যে ফেসিংয়ের ফিউজিং এরকমই, এই উপরে শুধু একটা থ্রেড ফিউজ বা রিন ফিউজ যেটা বলেন। এখন হচ্ছে আমাদের প্যানেলের ফিউজিং। প্যানেলের ফিউজিংটা হচ্ছে বটম থেকে, এটা 4 cm আছে, তাহলে এটাও আমরা 8 cm নেব, -8। সাধারণত বটমে ব্লান স্টিচ হওয়ার চান্স থাকে বেশি ব্লেজারে, সেক্ষেত্রে আপনার সমানের থেকে, অর্থাৎ 4 cm যদি হ্যাম থাকে, এই হ্যামটা যদি 4 cm থাকে, তাহলে ডাবলের থেকে একটু বেশি নেওয়া লাগবে। অন্যথায় বেশি নেওয়া লাগে না, আপনার যেমন 4 cm থাকলে 6 cm নিলেই বেটার। তো আমরা মোটামুটি ব্লান স্টিচ হবে ওই রকম পরিবেশেই নিচ্ছি। উপরের ফিউজিংটা এখানে হচ্ছে -4 cm, আর এইটা হচ্ছে ব্যান্ড এরিয়া। এই ব্যান্ড এরিয়াতেও ফিউজিং হবে। তো ব্যান্ড এরিয়ার ফিউজিংটা আমরা ডাইরেক্ট এইভাবে নিয়ে নিই। মোটামুটি এটা খেয়াল রেখে নিলেই হবে। এটা একটু কোনা করে দিবেন, তাহলে এখানে একটু বেশি করে নিলাম এইটার জন্য। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের এইটুকু নেওয়া লাগবে, কারণ এটা পুরাটা নেওয়া যাবে না বা একবারে নেওয়া যাবে না। একবারে নিলে দুইটার গ্রিন লাইন দুই রকম, যে আমরা সেটা দিতে পারবো না। ঠিক আছে। তো এটা বটমের ফিউজিং, এটা নিছি ব্যান্ডের ফিউজিং, এটা নিছি টপের ফিউজিং। তাহলে এই পার্টসটা আমাদের আর দরকার নাই, এটাকে আমরা আউট করে দিলাম, ডিলিট করে দিলাম। তাহলে আমাদের এখন হচ্ছে এইখানের গ্রিন লাইন এরকম হবে, এই ভ্যান লাইন বরাবর, আর এইটার গ্রিন লাইন স্ট্রেট হবে, জানি বটম হ্যাম না বেড়ে দেয় বা ভ্যান্ডও না বাড়ে। তাহলে দুইটার গ্রিন লাইন দুই রকম নিলাম। আচ্ছা, এখানে আরমোল যেন না বাড়ে, যার জন্য এই দিকে গ্রিন লাইনটা নেব আমরা। এইখানে ভাইয়ের জায়গা, এই ভাইয়ের জায়গায় জানি না বাইরে যায়, এর জন্য এইভাবে নিতে হবে গ্রিন লাইনটা। আচ্ছা, এখন আমরা এটাও প্যানেলের উপরে বসিয়ে দিই, তাদের দেখতেও সুবিধা হবে বা বুঝতেও সুবিধা হবে কোথায় কোথায় আপনার ফিউজিং হয়েছে। সবাই ভালোভাবে কাজ শেখেন এবং প্রতিষ্ঠিত হন, নিজের ক্যারিয়ারটা গড়ুন। যে কোনো সমস্যা আমাকে জানান। এই যে ফিউজিংয়ের প্যাটার্ন, প্যানেলে এরকম ফিউজিং হয় সাধারণত। অন্যান্য ক্ষেত্রে এইখানেও এই 2 cm উইথ দিয়ে একটা ফিউজিং হয়, সেটা সাধারণত সব ব্লেজারে হয় না। তো এই হচ্ছে আমাদের ফিউজিং। এখন হচ্ছে ব্যাক পার্ট আমাদের। আচ্ছা, ব্যাক পার্টে যেমন আমরা প্যানেলে নিচ্ছি 8 cm,
ব্যাকপার্টের বটমেও 8 সিএম নিয়ে নেব, -8 সিএম। আচ্ছা, এইটাও আমরা এখান থেকে 2 বা 3 সিএম এরকম একটা উইথে নিয়ে নেব, মোটামুটি এরকম ক্রস করে দিব। আচ্ছা, এইখান থেকে যে ওভারল্যাপিং, এই পার্টটার ওভারল্যাপিংয়ের জন্য এখানে একটা পার্ট নিয়ে নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আর্মলে এখানে -2 সিএম, 2 সিএম দিয়ে এই লাইনটাকে মিলাই দিবেন, একটু শেপ করে দিবেন, সুন্দর করবেন কাজ, সব সময় চেষ্টা করবেন সুন্দর করার জন্য। এরপর হচ্ছে আমাদের যে এই পার্টটা, এটা দিবেন হচ্ছে 3 সিএম, -3, এটা দিবেন হচ্ছে 4 সিএম, -4। আচ্ছা, এরপর হচ্ছে এইখান থেকে বেইজার দিয়ে এইটা একটু রাউন্ড শেপ করে দিবেন, যাতে কোনা না হয় বা ফিউজিংটা উপরে শো না করে, এর জন্য এত কিছু। এই যে এখানে কোনা হলে শো করার চান্স ছিল, এখন আর শো করবে না ফিউজিংটা। এইখানে হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা ওভারল্যাপিং হওয়ার জন্য আমরা 1 সিএম মতো ওভারল্যাপিং নিয়ে নিই। আমাদের ব্যাক পার্টের ড্রয়িংটা হয়ে গেছে ফিউজিংয়ের, এখন আমরা বের করে নেব পিসটা বের করে নিচ্ছি। এই যে পিসটা বের করে নিলাম। এখন এই পার্টটা আমাদের আর দরকার নাই, এটা ডিলিট করে দিব। এরপর হচ্ছে আমাদের বটমের গ্রিন লাইন, জানি বটম হ্যাম না বাড়ে, সেক্ষেত্রে এইদিকে ভ্যান্ডের গ্রিন লাইন, ভ্যান্ড জানি না বাড়ে, সেভাবে দেবো গ্রিন লাইনগুলো। এদিকে আরমোলের এই জায়গাটা দেখেন স্ট্রেট আছে, এখানে আমার গ্রিন লাইন না, গ্রিন লাইন এই ভাইয়ের জায়গাতে, এটা হচ্ছে থ্রেড ফিউজ হবে, রিন ফিউজ যেটাকে বলা হয়, জানি এখানে না বাড়ে। দেখেন নেক উইথও জানি না বাড়ে, এই জায়গাটা ভাইজ না, এখানের থেকে এইখানে ভাইজ বেশি, সেক্ষেত্রে আমরা গ্রিন লাইনটা সেম ওয়েতে নেব, যে আমাদের এই ভাইজ জায়গাতে জানি না বাড়ে। গ্রিন লাইনের এই জায়গাটা যদি খাড়া থাকে, তাহলে খাড়া ফেব্রিক কম বাড়ে, সেটা ফিউজিং হোক বা অন্য কিছুই হোক। থ্রেড ফিউজ হলে তো কথাই নাই, বাড়বে না, বা অন্যান্য ফিউজিংও এই সাইডটাতে কম বাড়ে। তো আমাদের ব্যাক পার্টের ফিউজিং হয়ে গেল। আমরা ব্যাক পার্টের উপরে বসাই একটা পিস করে, কোথায় কোথায় ফিউজিং হবে বোঝার জন্য। আমার কাছে আসলে অনেকে বলে যে কাজ শিখবে বা কোথায় শিখবে, কার কাছে শিখবে। আমি বলবো একটা কথাই, যে আসলে আপনি কাজ শিখে কেরিয়ার গড়বেন না কেরিয়ার ধ্বংস করবেন, এটা হচ্ছে আপনার কাছে। কেরিয়ার গড়ার জন্য যদি কাজ শিখতে চান, তাহলে নিশ্চয়ই যারা রানিং প্যাটার্নের সাথে জড়িত আছে, যারা রেগুলার প্যাটার্ন করতেছে, ওই রকম একজন অভিজ্ঞ লোকের কাছে আপনি কাজ শিখবেন, অবশ্যই। অন্যথায় কিন্তু আপনার প্যাটার্ন, এই যে আমরা বলি যে প্যাটার্ন শিখুন কেরিয়ার গড়ুন, এইটা আসলে তখন থাকবে না। যদি আপনি মনে করেন যে এই যে অনেক কোচিং সেন্টার আছে, যারা মোটামুটি ওইখানে কোচিং সেন্টার টিচার যারা ম্যাক্সিমামে আপনার চাকরি নাই বা কোনো রকম শিখে তারা কিন্তু প্যাটার্নগুলো করতেছে, আপনাকেও শিখাবে সে ঠিক সেম ওয়েতে। আপনি যদি শুরু থেকেই ভুল শিখে আসেন না, তাহলে সারা জীবন আপনি ভুলের উপরেই থাকবেন, আপনি আর সংশোধন হইতে পারবেন না। আপনি যদি একজন ভালো টিচারের বা ভালো মাস্টারের কাছ থেকে কাজ না শিখতে পারেন। তবে আমি বলবো যারা মোটামুটি রানিং কাজ করে, এনাদের কাছ থেকে আপনি কাজ শিখবেন, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। বা রানিংয়ের ভিতরে অনেকের একটু গ্যাপ থাকে, সেটা একটু আসলে শুরু থেকে আপনি বুঝবেন না। যারা মোটামুটি কাজ করে তারা তারপরেও একটু গ্যাপ কম থাকে, তাদের কাছ থেকে কাজ শিখলে বেশি ভালো হয়। তো আসুন, আমাদের এই যে ফর্ম পার্টের এখানে কিছু আরও ফিউজিং বাকি আছে, সেটা হচ্ছে এইটা একটু কপি করে নিয়ে আবার আমাদের এই ফিউজিংটা তো এর উপরে হবেই, ডাবল ফিউজিং ফ্রন্টে। আমি আসলে কারো বদনাম করতেছি না, কিন্তু আপনার ভালোর জন্য আমি বলতেছি যে কাজটা এইভাবে শেখেন। অনেকে হয়তো ভাবতে পারে যে কোচিং সেন্টারে বদনাম করছি, আসলে ওই রকম না ব্যাপারটা। আমি চাই আপনি কাজ শিখে আপনার ভবিষ্যৎটা ভালো করেন,
আপনার ভবিষ্যৎ জানি ধ্বংসের দিকে না যায়, আপনি কাজ শিখে জানি কারো কাছে অপদস্থ বা অপমানিত না হন, কাজ শিখবেন এমনভাবে জানি বুক ফুলায় চলতে পারেন। তো এখানে হচ্ছে আর্মলের ফিউজিং আমাদের, এখানে হচ্ছে আর্মলের ফিউজিং, আর্মলের থ্রেড ফিউজ ইউজ হয়, আমরা -2 cm দেব। এইখানে সোল্ডারের থ্রেড ফিউজ -2 cm, এইখানে আমরা একটু মোটা দেবো -3 cm, -3 cm, এটাও থ্রেড ফিউজ। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এজের ফিউজিং -2, -2। তো এইখানে হচ্ছে মিশায় দিবেন, এখানেও মিলাই দিবেন পিস বের করতে হলে। এটা একটু বড় করে দেন, এটাও বড়, এটাও বড়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ওভারল্যাপিংয়ের জন্য এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এখানে একটা লাইন টেনে দিলেই হলো। আর এইখানে আমাদের যে ব্রেক পয়েন্ট আছে এখানে একটু গ্যাপ রাখা লাগে, সেই গ্যাপটা রেখে দিবেন অবশ্যই অবশ্যই, কারণ জানি স্মুথভাবে ব্রেক লাইনটা বসতে পারে, লেভেল ব্রেকটা বসে। এইখানে আমাদের ভাইস জায়গার কারণে এইখানেও পিসটা আলাদা করা লাগতেছে। এই দাগগুলো দেওয়ার কারণ হচ্ছে আমি যখন এই পিসটা নেব এটা ওভারল্যাপিং নেব, এই পিসটা নেব এটা ওভারল্যাপিং নেব, তাহলে একটার ফিউজিংয়ের উপরে একটা উঠে বসবে, অন্যথায় কিন্তু বসবে না। যে দেখা গেছে আপনার ফিউজিং আপনি বের করলেন, তখন দেখা গেছে আপনার ওই সমান সমান বা এইসব জায়গায় গ্যাপ হলে তো চলবে না, গ্যাপ হয়ে যাচ্ছে, তো তেমন জানি না হয় এটা করবেন। তো আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা এখন পিসগুলো বের করি। যেমন এই পিসটা, এই যে এখানে এতটুকু ওভারল্যাপিং নিলাম ফ্রন্ট আর্মলের, এই ব্যাগের বটমেরটুকু আবার ওভারল্যাপিং নিলাম, তাহলে কী হলো, এই পার্টটা এই পার্টে আসলো, এই পার্টটা এই পার্টে আসলো, তাহলে এখানে ওভারল্যাপিং হলো। এরপর নেব আমরা শোল্ডারের ফিজিংটা, এরপর হচ্ছে জর্জ লাইন লেভেলের ফিজিংটা, এরপর আছে ফ্রন্ট এজের ফিজিং, এরপর হচ্ছে এইজ মিডিল ফিজিং, এরপর হচ্ছে বটম এজের ফিজিং। আচ্ছা, এখন আর এই পিসটা আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দেই। এই যে পিসগুলোর গ্রিন লাইনগুলো খুব ভালো করে খেয়াল করবেন। আমি যেমনটি বলছিলাম যে আমাদের স্ট্রেট লাইনে গ্রিন লাইন না নিলেও চলে, এই যে ভাইয়ের জায়গায় গ্রিন লাইনগুলো দিবেন, তাহলে দেখবেন আর ফেব্রিকটা ওইখানে বাড়তেছে না। ঠিক আছে, এখানে স্ট্রেট দেন, এখানে দরকার নাই, এখানে মোটামুটি বাড়ে না। আর এই যে বটমের এইটা টোটালি তো ভাইস, এই জায়গাটা আমাদের টোটালি ভাইস, এখানে বাড়ার চান্স অনেক বেশি, এখানে জানি না বাড়ে, ওই রকমভাবে কাজ করবেন। করতে হলে আমাদের যে লাইন এগুলো সব ডিলিট করে দেন, সরি, এটা একটু উঠাই দিয়ে গ্রিন লাইনটা এই বরাবর দিবেন, গ্রিন লাইনটা এই বরাবর, এই যে এইখানে খাড়া হয়ে গেল, তাহলে আর বাড়বে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শোল্ডারের অর্থাৎ জজ লাইনের যেই থ্রেড ফিউজটা, জজ লাইন জানি না বাড়ে ওইভাবেই দেওয়া লাগবে গ্রিন লাইন। এটা হচ্ছে শোল্ডার যেন না বাড়ে, এটা হচ্ছে এভাবে দেওয়া লাগবে। আর্মলের জায়গাটা এটাও একটা সেন্সিটিভ জায়গা, এই জায়গাটা জানি না বেড়ে যায়, এই জায়গাটাও জানি না বাড়ে, এর জন্য ওইভাবে গ্রিন লাইনগুলো মিট করে দেওয়া লাগবে, বুঝে দেওয়া লাগবে যে কী জন্য আমি গ্রিন লাইনটা এইভাবে দিচ্ছি, এটার কারণ কি, এগুলো বুঝে বুঝে দেওয়া লাগবে। তো আমরা ফিউজিংটা মিলাইয়ে দেখি কি অবস্থা। যদিও বা পিস থেকে আপনি বের করছেন, তারপরে মিলাইয়ে দেখবেন, মিলাই দেখলে কি হবে, আপনার কনফিডেন্সটা ভালো থাকবে যে আপনি যেরকম নিতে চাইছিলেন সেরকম হয়েছে কিনা। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য বেশি বেশি, আর সাথেই থাকবেন, আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আর শেয়ার করে দিবেন, আপনি যতটুকু দেখছেন আরেকজনও জানি উপকার হয়, ওই রকম একটা ব্যবস্থা করে দিবেন। সবাই জানি সেই সুযোগটা পায়, অনেকের কাছে দেখা গেছে পৌঁছায় না। আর আমি আসলে নতুন,
ভিডিও ক্রিয়েট করতেছি, যার জন্য আমার অনেক ভুলভ্রান্তি থাকবে, সেগুলো আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই ছিল আমাদের আজকের ফিউজিংয়ের প্যাটার্ন। যেমন কলার আমরা আগে নিয়েছিলাম, কলার ফরম পার্টের এই ফিউজিংগুলো হয়, এইখানে হয় B70 ফিউজিং, ফরম পার্টে একটু মোটা ফিউজিং হয়। এগুলো হচ্ছে থ্রেড ফিউজ, সব থ্রেড ফিউজ, যেন এই সব জায়গা না বেড়ে যায়, এই কারণে এইখানে আপনার ডট ফিউজ ইউজ করে। এখানে ডট ফিউজ, এখানে ডট ফিউজ। ডট ফিউজ বলতে যেটা নন ওভেন বলি আমরা। এখানে থ্রেড ফিউজ বা রিন ফিউজ। এইখানে হচ্ছে B50, যেটা একটু ফর্ম পার্টের ফিউজিংয়ের থেকে একটু পাতলা, এইটাতেও আমরা B50 ইউজ করি। এটা থ্রেড ফিউজ, এইটা হচ্ছে ডট ফিউজ নন ওভেন। এটা ডট ফিউজ, এটা ডট ফিউজ, এইটাও ডট ফিউজ। এইটা হচ্ছে থ্রেড ফিউজ বা রিন ফিউজ। এটা ডট ফিউজ, এটাও ডট ফিউজ। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। দোয়া করবেন, ভালো থাকবেন এবং সাথেই থাকবেন। শেয়ার করে দেবেন ভিডিও, সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও জানি আপনাদের সামনে অতি দ্রুত আসে, আর আমি জানি ভালোভাবে আপনাদের জন্য কাজ করে যেতে পারি, সে দোয়া করবেন আমার জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।